রাখি রে, এভাবে আর কতদিন চলবে? আমার যে আর ভালো লাগছে না। দুই ভাই সারাদিন কত খাটে, গাধার মতো পরিশ্রম করে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই থাকে না দিন শেষে। ওইটুকু টাকা দিয়ে আর চারজনের কি পেট ভরে? সাথে আবার একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ দিদি, বাপের বাড়িতে কোনোদিন এত কষ্ট করতে হয়নি। এমন না যে আমি খুব বড় লোক, বাড়ির মেয়ে, তবু বাবা কখনো খাবার কষ্টটা বুঝতে দেয়নি। হয়তো আমাদের বাড়িতেও ছিল, কিন্তু সেটা শুধু মা আর বাবার মধ্যে। হ্যাঁ রে ছোট, ঠিকই বলেছিস। মাঝে মাঝে খুব কান্না পায়। এত কষ্ট, এত দুর্দিন কোনোদিনও ভাবিনি আমাদের কপালে জুটবে। জানি না এসবের থেকে কবে মুক্তি পাবো। না দিদি, উপরওয়ালা যেমন খারাপ দিন দিয়েছে, তেমন ভালো দিনও আসবে। একদম চিন্তা করো না, কেঁদো না দিদি, আমি তো আছি। হ্যাঁ, এই একটাই শান্তি যে স্বামী ভালো মানুষ, নিজের ভাইয়ের থেকেও ভালো দেওর পেয়েছি, আর তুই তো আমার বোন হয়ে উঠেছিস, তোরাই সম্বল। কিন্তু দিদি, এই বর্ষা চলে আসতে তো আরো বিপদ বেড়েছে। এইবারের বর্ষাটা তো থামতেই চাইছে না। অন্যান্য বারের থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। জানি না আমার ফসলের কোনো ক্ষতি হয় নাকি। তাহলে তো যাও বা আসছে সেটাও শেষ হয়ে যাবে। এই গ্রামে তো সবাই চাষাবাদ করেই নিজে নিজের ঘর চালায়। বেশি বৃষ্টিতে ফসল নষ্ট হলে সবার বিপদ। গোটা গ্রাম জুড়ে হাহাকার ছড়িয়ে যাবে। তুমি আর ভেবো না দিদি, সব ঠিক হয়ে যাবে। সবুর কর কৈলাস, সবুর কর। এবার না হলে আর কতদিন। এই আদিত্য আর মাধবের জ্বালায় গ্রামের লোক এখন অন্ধ। ঠিক বলেছিস দাদা। ওই দুটো যেন সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার তো দুজনকে সহ্যই হয় না। ওদের জমিগুলো একবার পেলে না, একদম নদীর ধারে কত দাম দিয়ে যে বিক্রি করতে পারবো, উফ। সত্যি। মাধব আর আদিত্যর বাবার জমি এখন আমাদের নামে হতো, যদি সেই আদিত্য না ঢুকে পড়তো মাঝখানে। মাধবের তো বুদ্ধি কম, এই আদিত্যটা হলো চালাক। তাই তো বলি, এবার একটু খেলা খেলি, হ্যাঁ, একটু গুজব ছড়িয়ে দিই মাধব আর আদিত্যের বিরুদ্ধে, হ্যাঁ। গুজব নয়, প্রমাণ লাগবে। আমাদের সেই মতো কাজ করতে হবে, কিন্তু কি প্রমাণ? ভাব কৈলাস, ভাব। জমির ফসল নিয়ে কিছু বললে কেমন হয়? বর্ষা চলে এসেছে, আর এইবার যে হারে বর্ষা নেমে এসেছে, আমার মনে হয় না যে ফসল খুব একটা ভালো উঠবে, সব ফসল নষ্ট হবে। দারুণ তো। লোকজন তো এমনিতেই ভয় খায়, তাদের আর একটু ভয় দেখালি হলো। তারপর ওদের পরিবারে একটু কান্নাকাটি, একটু নাটক, ব্যাস। বোঝাই গেছে দাদা, এবার সত্যি ওদের তাড়াতে পারবো। হ্যাঁ, কিন্তু সমস্ত কিছু খুব সাবধানে করতে হবে। কোনো গ্রামবাসী যেন কিছু বুঝতে না পারে, কারণ ওরা আমাদের চালাকি ধরে ফেললে আমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে বেশি সময় নেবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। সারা বছর খাটাখাটনি করলাম, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই সব ফসল কাটা হবে। সব ফসল বিক্রি করেই ঘরে কিছু টাকা আসবে, আর ওই দিন তো সবার বাড়িতে বাড়িতে উৎসব। হ্যাঁ, হ্যাঁ দাদা, ঠিকই বলেছ। চল ভাই, তাড়াতাড়ি পা চালা। দাদা, দেখো তো এটা কি হচ্ছে, মাঠে মাঠে এত জল, হায় ওপরওয়ালা। সব গেল ভাই, সব গেল। সব ফসল তলায় তলায়, জলের তলায় চলে গেল। এতটা জল এলো কিভাবে? রাতে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তাই বলে এত জল? আমাদের যে সব ফসল জলের তলায় রে। সারা বছরের খাটনি এভাবে জলে মিশে গেল। এবছর কি খাবো দাদা? ঘরে বউ আমাদের ছোট নিশা আছে, তার মুখে কি তুলে দেব? মেয়েটা যে বড্ড ছোট, ও তো এসবের কিছুই বোঝে না। কাঁদলে কিছু হবে না, আমাদের আবার শুরু করতে হবে। কিন্তু কিভাবে? আমি তো কিছুই ভাবতেই পাচ্ছি না। শুধু আমাদেরই না, আরো বাকিদেরও ফসল নষ্ট হয়েছে। এত চিন্তা করে লাভ নেই, যেটুকু আছে সেটুকু বাঁচাতে হবে, নয়তো আমরা নিঃস্ব হয়ে যাব। নিঃস্ব হওয়ার আর কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, এত ভেঙে পড়লে চলবে না, আমাদের আমাদের শক্ত হতে হবে। কিন্তু গ্রামের মাঠ তো শুধু আমার আর তোর নয়, আরো অনেকের কান্না ঘুরে বেড়াচ্ছে। পুরো গ্রামবাসীর মনে শোকের ছায়া নেমে এসেছে রে। বাবা,
ও বাবা, ও কাকা, এই দেখো আমি এসে গেছি তোমাদের খাবার নিয়ে। একটু দেরি হয়ে গেল, তোমাদের খিদে পায়নি তো? কি হলো, তোমরা কথা কেন বলছো না? কি গো, কি হয়েছে তোমাদের? মুখগুলো অমন শুকনো কেন দেখাচ্ছে? কিছু হয়েছে? আমাকে বলো তোমরা। জমিটা গেল রে মা, সব ফসলগুলো গেল, সব গেল আমাদের। কি বলছো কি কাকা? কি বলছো এসব? হ্যাঁ তাই তো, জমিতে তো অনেক জল। ফসল সব পচে গেছে, জল ঢুকে গেছে হঠাৎ করে। এবছর কিছুই উঠবে না, খালি হাতে ফিরতে হবে। তোমাদের মুখে খাবার উঠবে না, আমরা কি না খেয়ে থাকবো? কি হবে আমাদের? যাই হোক, তোমরা এত ভেবো না, দেখবে উপরওয়ালা সব ঠিক করে দেবে, এত চিন্তা করো না। আমি খাবারগুলো এনেছি, খেয়ে নাও। আমরা ভাবছিলাম তুই বুঝবি না, বুঝলি? আমি না বুঝলেও দেখতে তো পাই, মায়ের মুখে চিন্তার ছায়া, তোমাদের চোখে শূন্যতা। এত কষ্ট করেও যদি কিছু না পাও, তবে কেন এত সকালবেলা উঠে মাঠে যাও? কারণ আমরা আশা ছাড়তে পারি না, তাই রোজ ছুটে আসি। আর এটা যে আমাদের বাবার দেওয়া আশীর্বাদ। আচ্ছা, চিন্তা করো না বাবা, তোমরা খেয়ে নাও, আমি আসছি। মা নয়তো চিন্তা করবে। আচ্ছা মা, আয় তুই। আমাকে এই কথাগুলো মা আর কাকিকে সব জানাতে হবে। যাই গিয়ে জানাই ওদের। মা, কাকি, তোমরা জানো আজ কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে নিশা? এমন দৌড়ে আসছিস কেন? কোনো কিছু পড়ে গেল নাকি? অমন হাঁপাচ্ছিস কেন? বলবি তো কি হয়েছে? না কাকি, জমির সব ফসল নষ্ট, পানিতে সব ভেসে গেছে। বাবা আর কাকা একদম চুপচাপ বসেছিল মাঠে। আমি খাবার দিলেও খেলো না। আমার ওদের দেখে খুব কষ্ট হচ্ছিল, ওরা খুব কাঁদছিল জানো। মা, আবার কেমন কপাল! এই নিয়ে তো টানা 3 বছর এমনটাই হচ্ছে, কখনো অতিবৃষ্টি, কখনো সেচ বন্ধ। কি করব বলো তো? তোমরা কিছু একটা করো মা, ওরা ভেঙে পড়েছে। আমি যে বাবা আর কাকাকে আর এভাবে দেখতে পারছি না, কারণ ওরাই তো আমাদের সব। বলো, ওদের কিছু হলে আমরা কি করে থাকবো? কষ্ট তো আমাদেরও কম নয় মা। স্বামীদের এমন অবস্থা দেখে বুক ফেটে যায়, কিন্তু চাইলেই যে আমরা কিছু করতে পারি না। উপরওয়ালা যে আমাদের সে সুযোগ দেয়নি। তবু কাঁদলে চলবে না লীলা, আমাদের এবার চুপ করে বসে থাকলে হবে না। ঠিক বলেছ। আমি ভাবছিলাম আমার গয়নাগুলো তো পড়ে আছে, ওগুলো বিক্রি করলে কিছু টাকা আসবে। আমি বুননের কাজ জানি, গ্রামে কয়েকটা জায়গায় বলছিলাম এখান থেকে কাজ শুরু করব, যা পাবো ঘরে আনবো। তোমরা সত্যিই করবে? কিন্তু বাবা আর কাকা মানবে? আমার তো মনে হয় না। আর শুধু বাবা কাকা না, গ্রামে সবারই তো একই অবস্থা। গয়না বিক্রি বা করবো কোথায়? আর বুননের কাজই বা কে দেবে? তাও কথা রে মা, জানি না কি করবো। এসব বললে কিন্তু চলবে না। এটা তো শুধু ওদের লড়াই না, আমাদেরও। ওরা মাঠে, আমরা ঘরে, কিন্তু যুদ্ধ একটাই। এইবার ওদের একা হতে দেব না, কিছুতেই না। শোনো শোনো, শুনে রাখো সবাই, ফসল নষ্ট হওয়ার আসল কারণ আজকে বের হয়ে গেছে। কি বলছো ভুবন? কি সেই কারণ? কি কারণ জানো? তোমরা যাদের দেবতা বানিয়ে রেখেছো, মাতবার আদিত্য, তারাই এ কাজ করেছে। ওরা কি বলেছে? ওরা তো মাঠে ঘাম ঝরায়, কাজ করে। ঘাম তো চোরও ঝরায় পালাতে গিয়ে। কালকে রাতে আমি নিজে দেখেছি ওদের পুকুর পাড়ে ঘোরাঘুরি করতে, গর্ত খুঁড়ছিল। গর্ত কেন? হ্যাঁ, যা বুঝলাম মনে হলো কালো জাদু করছিল, ফসল যাতে অন্যদের না হয়, শুধু ওদের হয়, কিন্তু খেল উল্টো। দেখ, ঠিকঠাক আছিস তো? চোখে চশমা পরিসনি তো আবার? চশমা না পড়লেও তোদের থেকে ভালো দেখি। যদি সত্যি হয় তবে তো বড় অন্যায় করেছে। ওদেরকে ডেকে আনো, গ্রামের বিচারে তুলে দিতে হবে। ওরা যদি এমন কিছু করে থাকে, ওদের মুখে চাল তো দূরের কথা, জল পর্যন্ত পড়বে না। এবার বুঝেছো কারা মাঠের পোকা আর কারা গর্তের সাপ? চলো চলো, সবাই মিলে ওদের বাড়ি যাই। না না ভুবন, বাড়ি যাওয়ার দরকার নেই, পরে দেখা যাবে। এখন ওই দুজনের কাছে যাই, চলো।
আর কিছু খোঁজবার আছে নাকি রে? জমিতে তো সবকিছু লুকিয়ে রেখেছিস গ্রামবাসীর সমস্ত ফসল ধ্বংস করবার জন্য। হ্যাঁ কিরে মাধব, কথা কানে যাচ্ছে না বুঝি? না না, আজকে তোদের খোঁড়া জমিটা আমরা দেখিয়ে ফেলেছি। এবার আর জাদুবিদ্যা চলবে না। মানে কি বলছিস তোরা? স্পষ্ট করে বল। আর জাদুবিদ্যা লুকিয়ে রেখেছি মানে মানে কি পাগল হয়ে গেছিস নাকি? কি সব ভুলভাল কথা বলছিস? আশ্চর্য তো। আমরা নিজের চোখে দেখেছি তোদের পুকুর পাড়ে গর্ত খুঁড়তে। কিসের খেলা খেলছিস বল? তোদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা তো নিজের ফসল বাঁচাতে ব্যস্ত। এসব কেন করতে যাব আমরা? আমাদের কিসের লাভ এতে? কেন মিথ্যা অপবাদ দিচ্ছিস তোরা? নিজের ফসল তো নয়, গ্রামেরটা ডুবিয়ে নিজেরটা তোলার চেষ্টা, সবই বুঝতে পারছি। আর তোদের হাতে নাতে ধরেও ফেলেছি, এখন পালাবার কোনো রাস্তা নেই। কি প্রমাণ আছে তোদের? এসব মিথ্যে অপবাদ দিচ্ছিস, কোনো প্রমাণ আদেতেও কি আছে? প্রমাণ তোদের মুখই যথেষ্ট। এত বছর ধরে মুখে সাধু কাজে শয়তান। দেখো, গ্রামের ক্ষতি হয়েছে আর এরা শান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি আমার জমি হতো, আমি তোদের কান ধরে উঠবোস করাতাম। ঠিক আছে, আগে এত বলবার দরকার নেই, একটু শুনে নি ওদের কথা। শুনে আর কি হবে? ওদের লজ্জা বলতে কিছু নেই। চোর জাদুকর সব মিশ্রণ। হ্যাঁ, এতদিন একসাথে কাটালাম আর আজকে এই কথা শুনতে হবে? চল ভাই, এই মাঠ আমাদের আর নেই, তোদের কথাই থাক। যাও যাও, গিয়ে আর এক গর্ত খোঁড়ো। এবার নিজের পছন্দ মতো কবরের মাপ নাও, যত সব। কি গো, তুমি চলে এসেছো? এই জলটা খাও, সকাল থেকে তো কিচ্ছু খাওনি। খিদে নেই, কেমন বুকটা ভার লাগছে। কি হয়েছেটা কি বলো আমাকে। যদিও আমি শুনেছি কিছুটা নিষাদ থেকে। সেটা তো আছেই, ফসল নষ্টের দুঃখ। তার উপর সবাই বলছে আমি আর মাধব নাকি ফসল নষ্ট করেছি। আজকে বিকেলের দিকে আমাদের মাঠে টেনে অপমান করলো ভুবন আর কৈলাস, তাও আবার সবার সামনে। আর অবাক করবার বিষয়, প্রত্যেকটা গ্রামবাসী ওদের সাথেই ছিল। কি অপমান করলো? গ্রামে এতদিন পরিশ্রম করছো আর তারাই এখন সন্দেহ করে? কেউ কিচ্ছু বলল না, শুধু দেখছিল যেন আমরাই অপরাধী। যাই হোক, আমি শুয়ে পড়ি। হ্যাঁ, আমি সব শুনেছি। ওরা যদি সত্যি এমন কিছু করে থাকে তবে শুধু পুরুষরা কেন বুঝবে? ঠিক বলেছ। কাল রাতে আমরা দুজন পাহারা দেব, দেখি কোন কারণে সবার ফসলের এই বাজে অবস্থা। আমাদের আসল সত্যিটা উদ্ঘাটন করতেই হবে। ঠিক বলেছ দিদি, আমাদের সবটা জানতেই হবে। আর হ্যাঁ, তার আগেও এই কৈলাসবাবু আর ভুবনবাবুকে শাস্তা করতে হবে। তারা কেন না জেনে শুনে আমাদের স্বামী কিভাবে অপমান করবে, তাও আবার সম্পূর্ণ গ্রামবাসীর সামনে। এটা একদম ঠিক নয়। হ্যাঁ, আমাদের তাহলে কাল সকালে ওদের বাড়ি যেতে হবে। তারপর না হয় রাতের বেলা পাহারা দেব। সমস্ত কচু গাছ কি এভাবে নষ্ট করছে শুধুমাত্র বৃষ্টির জলের কারণে, এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি বেশি চিন্তা করো না, শুয়ে পড়ো। আচ্ছা ছোট। এই ভুবন কৈলাস, খুব মজাতে আছিস দেখছি। তোদের কি লজ্জা করে না ভদ্রলোকদের নামে অপবাদ ছড়াতে? আরে আরে, কি ব্যাপার? এই ভর দুপুর বেলায় বউরা আমাদের বাড়িতে কেন? মাধব আর আদিত্য বুঝি ভয় পেয়েছে, সেই কারণে হয়তো তাদের বউদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, কি বলিস কৈলাস? হ্যাঁ একদম। কিরে লীলা, আদিত্য তোকে ঠিক মতো ভালোবাসে না বুঝি? ভয় ডর আমাদের থাকলে তোদের বাড়িতে পা রাখতাম না, এটা মনে রাখিস। আমরা এসেছি চোখে চোখ রেখে কথা বলতে। আর একটা শব্দ যদি শুনি না আমাদের স্বামীদের নামে মিথ্যা কথা বলেছিস, পরের দিন থেকে তোদের দাঁত খুঁজে পাওয়া যাবে না, এই বলে দিলাম। কিরে, শাড়ি পরে যুদ্ধ করতে এসেছে? হ্যাঁ কৈলাস, আমার তো দেখি ভয় লাগছে। শাড়ি পরে যে আগুন জ্বলে তা বুঝতে পারবি কবে? আদিত্য আর মাধব কিচ্ছু করেনি। এই মিথ্যে কথা বলে তোদের নাম কেটে দেবো এই গ্রাম থেকে। হুমকি দিচ্ছিস বুঝি? আমরা কিন্তু খুব ভয় পাচ্ছি। না, হুমকি নয়, সতর্ক করছি। আমাদের চুপচাপ দেখে তোরা ভাবিস না আমরা দুর্বল। চোখের জলে যারা জ্বলতে শিখেছে তারা আগুন ধরতেও জানে। বেশ বেশ, বউর এখন বিপ্লবী হয়েছে দেখছি। আমার তো শুনতে বেশ ভালোই লাগছে। বিপ্লবী না, প্রতিবাদী বল। আর শোন, মাথায় উঠে নাচতে শিখিস না। মাথা কেটে দিতে আমাদের সময় লাগবে না। এরপর কিছু করতে গেলে অন্তত 100 বার ভেবে করবি।
দিদি আমরা চলে তো এলাম, কিন্তু রহস্য কি সমাধান করতে পারবো? আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না ছোট, এসেছি যখন কিছু না কিছু একটা বের করেই যাব। দিদি, ওই দেখো জল থেকে কিছু একটা ঢুকছে ওই দিক দিয়ে। নদীর বাঁধ ভেঙে গেছে মনে হয়, জল তো একেবারে জমির মধ্যে ঢুকেছে। হ্যাঁ, আর দেখো দেখো জলে কিছু একটা নড়ছে মনে হচ্ছে। কি গো ওটা? আলো তো ওইদিকে ফেলো তো একবার, বুঝতে পারবো তাহলে। ওরে বাবা, এ তো মাছ, বেশ বড় সড়ো ইলিশ মাছ তো। নদীর ইলিশ ঢুকে পড়েছে ধান খেতে, আর সাথে কচু খেতেও। কচুর গাছগুলো একেবারে চিবিয়ে খেয়ে ফেলেছে দেখ, এই জন্যই সব নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম কেউ বুঝি ইচ্ছে করে এসব করছিল, কিন্তু এখানে তো উল্টো, এখানে তো মাছের ভোজের আসর বসেছে। সত্যি বাবা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কচু খেকো ইলিশ সর্বনাশ করছে। এই জন্যই দিনের পর দিন জমিতে জল জমে থাকতো আর কচু গাছ গায়েব হয়ে যেত। আর এই সুযোগ নিয়ে ভুবন আর কৈলাস আমাদের স্বামীদের দোষ দিয়েছে, আর সমস্ত গ্রামবাসীও সেটা বিশ্বাস করেছে। তাদের মুখে কলকলি, আর এদিকে মাছ চিবোচ্ছে কচু। সত্যি বাবা হাস্যকর। কাল সকালেই সবাইকে বলবো, যত সত্যি আমাদের চোখে পড়েছে তা কেউ মিথ্যে প্রমাণ করতে পারবে না। আজ না হলে কাল কিন্তু আমরা প্রমাণ নিয়েই ফিরবো। সত্যি যদি পাহারা না দিতাম এই রহস্যটা ফাঁসই হতো না। চলো দিদি, এবার বাড়ি ফেরা যাক। ওই আদিত্য আর মাধবের বউদের খুব বার বেড়েছে, কালকে কিভাবে শাঁসিয়ে গেল আমাদের। আমার তো রাগে মাথা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এখনই গিয়ে সব কটাকে শেষ করে দিই। সব সহ্য করি রে কৈলাস, কিন্তু কালকে রাতে যা হয়েছে সেটা আমার জীবনে প্রথম অপমান। আমার তো গায়ে হাত তুলতে ইচ্ছে করছিল ভাই। কি সাহস ওই মেয়েদের, হ্যাঁ? মেয়ে ছেলে হয়েও এমন ভাষায় হুমকি। চোখে চোখ রেখে কথা বলছে রে, যেন আমরাই চোর, আমরাই পাপী, আমাদের ঘর অব্দি এসে অপমান, কি সাহস! আর লীলা কি যেন বললো, মাথায় উঠলে মাথা কেটে দেব। মাথা? আমাদের মাথা? উফ! আমি যদি কিছু করতাম না তখন গ্রামের সবাই বলতো মেয়েদের গায়ে হাত তুলেছি, কিন্তু ভুল করিনি। সময় আসুক, দেখাবো কার হাতে কত জোর। ওদের এখন নিজেকে রানী মনে হচ্ছে। আদিত্য আর মাধব তো কিছু বলছে না, তাই বেশি উঠছে। আরে উঠতে দে না, যত উপরে উঠবে পরবার আওয়াজ তত বড় হবে। জানিস তো, মেয়ে মানুষ ওরকম একটু তিরিং বিরিং করে। এদের সোজা কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে। কি করবি ভাই, কিসে থামাবি ওদের? আগে দেখে নি ওরা আজকে আবার মাঠে যায় কিনা, কি হয় পরে তারপর সেটা বোঝা যাবে। হ্যাঁ, তারপর কিছু ভাবা যাবে না হয়। আপনারা সবাই আমাদের স্বামীদের দোষী ভেবেছিলেন, কিন্তু আমরা সত্যিটা দেখে এসেছি। কারণ আমরা জানতাম আর যাই হোক আমাদের স্বামীরা এরকম করে কারোর ক্ষতি করতে পারে না। ওরা অত্যন্ত ভালো মানুষ, সেটা আমরা বুঝেছি। কিন্তু আপনারা এতদিন কাজ করো সেটা বুঝলেন না। আসলে আপনারা মানুষই চেনেন না। এই হ্যারিকেনটা দিয়ে আমরা রাতভর পাহারা দিয়েছিলাম খেতে, আর তখনই দেখি নদীর জল ভেঙে ঢুকে পড়েছে মাঠে। আর সেই জলের সাথে এসেছে ইলিশ মাছ। তারা আমাদের কচু গাছ খেয়ে ফেলেছে, সেই কারণেই ফসল নষ্ট হয়েছে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজেরাই পাহারা দিতে পারেন, আমাদের এতে কোনো আপত্তি থাকবে না। কি বলছো? মাছ ফসল খেয়েছে? কিন্তু আমরা তো ভেবেছিলাম আদিত্য আর মাধব মিলে কালো জাদু করে সবার জমির ফসল নষ্ট করেছে। কিন্তু মাছ, এটা তোমরা দেখেছো? হ্যাঁ কাকা, আমরা নিজের চোখে দেখেছি। কচু গাছের পাতায় দাঁত বসানো দাগ, আর জল মাখা জমিতে খুব আনন্দে ইলিশ মাছ সাঁতার কেটে বেড়াচ্ছে। তাদের খাবার তো কোনো অভাব নেই। আর আমরা তো মাধব আর আদিত্যকে চোর ভেবেছিলাম। আসলে আমরাও তো ভাবতে চাইনি, আমাদের ভাবতে বাধ্য করেছিল ভুবন আর কৈলাস। হ্যাঁ সেটাই তো, ওরাই তো আমাদের এসব বলল, তাই আমরাও এটাই বিশ্বাস করলাম। আপনাদের বিশ্বাস ভেঙেছিল ওরা। আপনাদের সরলতার সুযোগ নিয়েছিল ভুবন আর কৈলাস। ওরাই আপনাদের ভুল পথে চালিয়েছে। ওরা শুধু আমাদের স্বামীদের নয়, গোটা গ্রামকে মিথ্যে বলেছে। ওদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক? আমরা ভুল করেছি, মাধব আর আদিত্যের কাছে ক্ষমা চাইতে হবে। সত্যি আমরা বিচার না করে দোষ করেছি, সব সত্যি না জেনে আমরা মিথ্যে অপবাদ দিয়ে দিয়েছি। আপনারা তো এখন ক্ষমা চেয়েই শেষ, কিন্তু জানেন কি আমাদের ওপর দিয়ে কি গেছিল? কিছুই জানেন না। আমি আর রাখি মিলে যে কত কষ্ট করে এটা উদ্ঘাটন করেছি আমরাই জানি। যাই হোক, আপনাদের কাছে সত্যিটা আনতে পেরেছি, এই অনেক। ক্ষমা করে দিও, এরকম ভুল আর কখনো হবে না, বুঝলে?
কিন্তু হ্যাঁ, আমরা ওই কৈলাস আর ভুবনকে ছাড়বো না, ওদের এই গ্রাম থেকে তাড়াবো। আপনারা দয়া করে আমাদের পাশে থাকবেন। একদম একদম একদম, হ্যাঁ। আসছি আমরা, ধন্যবাদ। কিরে কৈলাস আর ভুবন, বাড়িতে লুকিয়ে বসে আছিস বুঝি? ভয় পেয়েছিস নাকি? নিজের দোষ সবার সামনে চলে এসেছে। কতদিন চুপ করে সহ্য করলাম তোদের অপমান, মিথ্যে চক্রান্ত। গ্রামবাসীর মন বিষিয়ে দিয়েছিলিস আর আমাদের পরিবারটাকে শেষ করতে চেয়েছিলিস, কিন্তু ওই যে বলে না, উপরওয়ালা আছে, উনি ভালোদের সাথে কখনো অন্যায় হতে দেয় না। মারিস না, আমরা ভুল করেছি ভাই। হঠাৎ করে সব মানে হাতের বাইরে চলে গিয়েছিল, আমাদের ক্ষমা করে দাও না। রাগ, হিংসে আর অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। কিন্তু তোরা যেটা করতে এসেছিস সেটা তোরা তোরা তো আমাদের মারতে এসেছিস। ছেড়ে দে, ছেড়ে দে, না ছেড়ে দে। আমি কিছু করিনি, শুধু অন্যায়ের জবাব দিতে এসেছি। আর শুধু আমরা না, আমাদের সাথে পুরো গ্রামবাসী আছে। আর আজকে থেকে তুই আর তোর ভাই এই গ্রামে থাকবি না, এখান থেকে সোজা চলে যা। আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস? না, তুই নিজেই তো নিজেকে তাড়িয়ে ফেলেছিস। ভাই ভাই, আমরা নিজেরা হার মানছি। যা করেছিলাম তার ফল পাচ্ছি, আমাদেরকে মাফ করে দে। মাপ চাইছিস তো? চলে যা, চুপচাপ চলে যা এখান থেকে। এর বেশি কিছু বলবার নেই তোদেরকে, যা।